আচ্ছা, এখন আমরা পড়বো আ ক্যাট ইন দ্য রেইন বাই হেমিংওয়ে। সো তো আমরা প্রথমত হচ্ছে এর টাইটেলটা নিয়ে একটু আ ডিসক্রাইব করব যে ক্যাট, ক্যাট মানে কি? আমরা জানি উই নো যে ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে ক্যাট ইন দ্য রেইন, রেইন মানে কি? বৃষ্টি। তাহলে বোঝাই যাচ্ছে যে লেখক আসলে কি করছে? তোমার এই ক্যাট নিয়ে হয়তোবা কিছু লিখছে, তাই না? এই লেখক হচ্ছে হেমিংওয়ে। তাহলে ক্যাট বুঝছি বিড়াল, রেইন মানে বৃষ্টি, ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে একটা বিড়ালের কাহিনীটা দেখি চলো তো কি? টাইটেল সিগনিফিক্যান্স এটা নিয়ে প্রশ্ন আসে। এটা নিয়ে প্রশ্ন আসে, সো মনোযোগ দাও। এই ক্যাট ইন দ্য রেইন শিরোনামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার আগে বলি এই ক্লাসে আমরা এর টাইটেল থেকে শুরু করে এর সামারি থেকে শুরু করে এর প্রশ্ন সবই সলভ করবো এক ক্লাসে ইনশাআল্লাহ। যদি মনোযোগ দাও এই ক্লাসে তুমি মোটামুটি একটা রেজাল্ট করতে পারবা এক্সামে। একটু মনোযোগ দাও, সবাই ঝেড়ে বসো। এই ক্যাট ইন দ্য রেন শিরোনামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ পুরো গল্পের কেন্দ্রীয় ঘটনা একটি বৃষ্টিতে ভেজা বিড়ালকে ঘিরে আবর্তিত হয়েছে। তবে বিড়ালটি শুধু একটি প্রাণী নয়, এটি তোমার হচ্ছে আমেরিকান স্ত্রীর একজন আমেরিকান স্ত্রী তার একাকিত্ব, ভালোবাসার আকাঙ্ক্ষা, নিরাপত্তার চাহিদা বোধের প্রতীক। খেয়াল করো এটা কিসের স্যাম্বলিজম তোমরা একটু মাথায় রাখো। হ্যাঁ, বিড়ালটা এটা একটা স্যাম্বলিজম হিসেবে ইউজ করা হয়েছে। যেমন বিড়ালটি কি হয়েছে বলতো? বিড়ালটি বৃষ্টির, যেমন বিড়ালটি বৃষ্টির অর্থাৎ বৃষ্টির সময় ও বৃষ্টিতে ভিজতেছিল। শর্টলি আমরা একটু এ ক্যাট ইন দ্য রেইনের সামারিটা জেনে নিব। গল্পটি ইতালির একটি হোটেলে অবস্থানরত একজন আমেরিকান দম্পতিকে কেন্দ্র করে রচিত। মনে রাখো কোথায়? ইতালির একটা হোটেলে, এবং এই হোটেলের নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাইরে বৃষ্টি পড়ছিল, হোটেলের জানালা দিয়ে স্ত্রী দেখতে পেল একটা ছোট বিড়ালকে দেখে তার মায়া হলো এবং সে সেটিকে নিয়ে আসতে নিচে গেল। মানে ও দূর থেকে দেখলো একটা বৃষ্টিতে ভিজতেছে একটা ছোট্ট প্রাণী, মায়া তো হবে। ও ভাবলো না আমি নিচে যাই, গিয়ে বিড়ালটিকে নেওয়ার ট্রাই করি। কিন্তু নিচে গিয়ে সে বিড়ালটিকে আর খুঁজে পেল না। এই ঘটনায় সে হতাশ হয়ে পড়লো, মানে সে চিন্তিত হইলো যে আল্লাহ বিড়ালটা কি হইলো। পরে সে তার স্বামী জর্জের কাছে, ওর স্বামীর নাম হচ্ছে জর্জ, জর্জের কাছে নিজের বিভিন্ন ইচ্ছার কথা প্রকাশ করে। মানে সে, মানে হয় না হাজবেন্ড এসে দেখতেছে রুমের মধ্যে বই পড়তেছে, তখন বউ বলতেছে মানে মনের কথাগুলো বলতেছে। তার চুলগুলো যদি লম্বা হইতো খুব সুন্দর হইতো। সে নিজের একটি বাড়ি চায়, মানে সে একটা বাড়ি করতে চায়, সুন্দর জিনিস চায়, সে জিনিসগুলো খুব সুন্দর হবে। একটি বিড়াল চায়। বিড়াল বলতে এখানে সে কিন্তু একটা বেবিও চায়, তার কিন্তু সে কিন্তু মা হয়নি এখনো। এই যে কথাগুলো বললো ছোট ছোট বললো, তার স্বামীর এইদিকে কোনো মানে খেয়ালই নাই। সে মানে জানে যে এ বক বক করতেছে করতেছে, আর এ কি করতেছে, এ হচ্ছে তোমার বইই পড়তেছে ওর স্বামী। তখন স্ত্রীর একটু মনটা খারাপ হয়ে গেল, মানে একাকিত্ব অনুভব করলো যে এত সুন্দর একটা জায়গায় আসলাম, অথচ আমার হাজবেন্ড এই কাজটা আমাকে সময় দিচ্ছে না। জর্জ এসব কথায় বিশেষ আগ্রহ দেখাইলো না, সে বই পড়তে ব্যস্ত থাকে। গল্পের শেষে হোটেলের মালিকের পাঠানো একজন কর্মচারী একটি বিড়াল নিয়ে আসে, এর মাধ্যমে গল্পটির সমাপ্তি ঘটে। অর্থাৎ যখন ওর বউয়ের খুবই মুড অফ হইলো, খুবই খারাপ, এবং সে ওই যে গিয়ে নিচে বিড়ালটা খুঁজলো, পরবর্তীতে একজন কর্মচারী তাদের জন্য একটা বিড়াল নিয়ে আসলো, এবং এই যে বিড়ালটা নিয়ে আসলো এরপরে এই গল্পটা শেষ হয়ে গেল। তাহলে হ্যামিংওয়ে কেন এই গল্পটি লিখেছে, অর্থাৎ ক্যাট ইন দ্য রেন কেন লিখলো, আমাদের এটা জানতে হবে না? জানতে হবে। আর্নেস্ট হ্যামিংওয়ে ওনার পুরো নাম। আধুনিক মানুষের একাকিত্ব, মানে মডার্ন যে মানুষেরা ছিল তাদের একাকিত্ব, তারা সবসময় লনলি ছিল। দাম্পত্য জীবনের মানসিক দূরত্ব, অর্থাৎ একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটা প্রেম থাকবে, একটা সুন্দর একটা ফ্রেন্ডশিপ থাকবে, এই জিনিসগুলো নাই। তাদের অর্থ আছে, সম্পদ আছে, না হলে তো তারা এত লাক্সারিয়াস একটা হোটেলে থাকতে পারতো না। কিন্তু দেখো মনের কোনো মিল হাজবেন্ডের মতো একটা বিড়াল ছানা দেখতেছে। তারপর যখন আবার বউ স্বামীর কাছে ফিরে আসলো, স্বামী পাত্তাই দিল না। এই যে বিষয়গুলা, মানে ওই সময় সমসাময়িক সময়ের চিত্রটা আসলে হ্যামিংওয়ে আমাদেরকে ফুটায় তুলছে, এবং অপূর্ণ আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরার জন্য গল্পটি লিখছে। অর্থাৎ অপূর্ণ আকাঙ্ক্ষা কি? ধরো একজন, ওর সবকিছু থাকলে ওর আরো আকাঙ্ক্ষা, ও একটা বাড়ি করবে, ওর আরো আকাঙ্ক্ষা ওই বাড়ির মধ্যে জিনিসপত্র অনেক সুন্দর থাকবে। তারপর ও চুল আছে কিন্তু আরো চুলগুলো ও লম্বা করতে চায়, এই বিষয়গুলা। তাহলে তিনি কি দেখাতে চেয়েছেন? তিনি দেখাতে চেয়েছেন যে অনেক সময় মানুষের বাহ্যিক চাহিদার আড়ালে গভীর মানসিক এবং আবেগিক প্রয়োজন লুকিয়ে থাকে। আচ্ছা, তারপরে খেয়াল করি আমরা, মধ্য আশ্রয় খুঁজেছিল, তেমন মধ্য আশ্রয় খুঁজেছিল তেমনি স্ত্রীও তার জীবনে স্নেহ ও যত্ন এবং আশ্রয় খুঁজেছিল। আহ
এখানে আশ্রয় খুঁজেছিল বলতে, মধ্য আশ্রয় বলতে তার ওয়াইফ, তার স্বামীর কাছেই তো মানে আশ্রয় খুঁজবে, তারপর একটু মানে মানসিক শান্তি চাবে, একটু গল্প করবে, মনটা ফ্রেশ হবে, এই জিনিস। তাহলে তাই শিরোনামটি গল্পের মূল ভাব এবং মানে ক্যাটের কথা বলছে, মধ্য বলতে ক্যাট, এখানে সরি আমার ভুল হয়েছে। এখানে আমরা দেখতে পারি বৃষ্টির মধ্যে ক্যাট একটা আশ্রয় খুঁজতেছিল, তাই না? তেমনি তার স্ত্রীও এরকম একটা বিষয় যে ও মানসিক আশ্রয় খুঁজছিল। তাহলে এই শিরোনামটি গল্পের মূল ভাব এবং প্রতীকী অর্থকে সুন্দরভাবে প্রকাশ করেছে। তাহলে হেমিংওয়ে আমাদের একটা মেসেজ দিতে চেয়েছে, আমরা মেইন মেসেজটা একটু ক্লিয়ার হব। গল্পটির মূল বার্তা গুরুত্ব, স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেও তাদের মধ্যে যদি আন্তরিক যোগাযোগ না থাকে তবে সম্পর্কের মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়। অর্থাৎ তুমি যতই কাছাকাছি থাকো, তোমার যদি মেন্টালিটি ম্যাচ না খায়, তাহলে তো তোমার গেল সব। এখন দূর থেকেও আসলে কাছাকাছি থাকা যায় যখন তুমি, তোমার সঙ্গে তার বন্ডিং ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, তোমরা একে অপরকে বুঝবা, তখনই। তো এই নিয়ে এই জিনিসটা বোঝাইতে চাইছে যে একাকিত্ব আসলে লাইফের অনেক কিছু ডিস্ট্রয় করে। আমেরিকান স্ত্রী বিড়াল পাওয়ার আকাঙ্ক্ষা আসলে তার ভালোবাসা, নিরাপত্তা পাওয়ার ইচ্ছার প্রতীক, সিম্বলিজম। লেখক দেখিয়েছেন যে মানুষের মানসিক চাহিদা পূরণ না হলে সে অসন্তুষ্ট এবং নিঃসঙ্গ হয়ে পড়ে। অর্থাৎ মানসিক চাহিদা কি, তোমার হচ্ছে মেন্টালি ও চাচ্ছে ওর হাজবেন্ডের একটু সান্নিধ্যে আসার জন্য, তার সঙ্গে গল্প করার জন্য, সেটা পাইলো না, মানে ও কি হইলো, মানে ও কি হ্যাপি ছিল না, ও নিঃসঙ্গ হয়ে পড়েছিল। ইজ ইট ক্লিয়ার? আমরা এতটুকু বুঝছি টাইটেল সিগনিফিকেশন, ও কি মেসেজ দিতে চাইছে, মেইন মেসেজটা আমরা বুঝছি। ইমোজি ইউজ করো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন আমরা দেখো একটু ইয়া করি, ডিপলি যাই, কি ফ্যাক্ট জেনে নিব। এটার নাম হচ্ছে ক্যাট ইন দ্য রেন। হ্যাঁ, ক্যাট ইন দ্য রেন। তো ক্যাট ইন দ্য রেন এর হচ্ছে তোমার অথর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে হচ্ছে টাইটেল অফ দ্য অথর আর লিডিং ফিগার অফ দ্য লস্ট জেনারেশন অ্যান্ড মাস্টার অফ দ্য, তোমার হচ্ছে এটা হচ্ছে হবে আইসবার্গ থিওরি। তুমি এটা যদি চাও স্কিপ করে দিতে পারো, তুমি ফুল টাইটেল এবং অথরের নাম এবং জন্ম মৃত্যুটা একটু মাথায় রাখবা, সোর্সটা দেওয়ার দরকার নাই। রাইটিং টাইমে তোমার দরকার নাই, পাবলিশ ডেটটা একটু মনে রাখবা, এনাফ। পাবলিশ ডেট এবং জনরা হচ্ছে এখানে এই যে ফার্স্ট পাবলিশ 1925 সালে। রাইট এন্ড টাইম বা পাবলিশ, যে কোনো একটা তোমাকে এখন নোট করে রাখতে হবে, পরীক্ষার আগের দিন একটু মাথায় নিয়ে যেতে হবে। জনরা হচ্ছে শর্ট স্টোরি, মডার্ন ফিকশন, এই দুটো জানলেই হবে। এখন আমরা এর সামারি, ডিটেলস সামারিটা জানবো। অর্থাৎ গল্পের সূচনা এবং প্রতীকী বৃষ্টি ভেজা পরিবেশের বর্ণনা জানবো। তারপর জানবো হচ্ছে হোটেলের মালিকের আভিজাত্য এবং স্ত্রীর আত্মমর্যাদার জাগরণ জানবো। তারপর স্ত্রীর অপূর্ণ আকাঙ্ক্ষা এবং মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ দেখব। স্বামীর নিষ্ঠুর উদাসীনতা এবং গল্পের সার্থক প্রতীকী সমাপ্তি জানবো। এগুলো যদি জানতে পারি এনাফ। মোটামুটি এইটা যদি তুমি ভালো করে এই ডিটেলস সামারিটা আমার সঙ্গে সলভ করতে পারো, মাথায় নিতে পারো, তাহলে বিশ্বাস করো যে দেখবা এখনই আমরা এইটার পর প্রশ্ন করবো, দেখবা সব প্রশ্ন আমরা পারবো ইনশাআল্লাহ। দেখো আর্নেস্ট হেমিংওয়ে ক্যাট ইন দ্য রেন গল্পটি ইতালির একটি হোটেলের কক্ষ থেকে শুরু হয়, যেখানে এক আমেরিকান দম্পতি ছুটি কাটাতে এসেছে। গল্পের শুরুতেই হেমিংওয়ে যে বিষণ্ণ আবহাওয়া বর্ণনা দিয়েছে তা মূলত দম্পতির সম্পর্কের মাঝে বিদ্যমান একঘেয়েমি, মানসিক দূরত্বের একটি নিপুণ প্রতিচ্ছবি। জানালার বাইরে অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে, যা সমুদ্রের দৃশ্য এবং হোটেলের সামনে জনশূন্য বাগানকে এক ধরনের ধূসর এবং নিষ্প্রাণ রূপ দিয়েছে। দম্পতির কক্ষটি হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত। এই খেয়াল করো, দম্পতির কক্ষটি হোটেলের কোথায় অবস্থিত ছিল? দ্বিতীয় তলায়। সেখান থেকে তারা সমুদ্র, বাগান, যুদ্ধের একটি ব্রোঞ্জ স্মৃতিস্তম্ভ দেখতে পায়। কি কি দেখতে পায় একটু মাথায় রাখবা। এই স্মৃতিস্তম্ভটি বীরত্বের প্রতীক হলেও বৃষ্টির এই ম্লান দিনে তা কেবল একাকী এবং পরিত্যক্ত দেখাচ্ছে। এটা যদি ওর হাজবেন্ড সহ দেখতো তাহলে আরো ভালো হতো, কিন্তু ও তো একা দেখতেছে। বাগানের প্রতিটি খেজুর গাছ খেজুর গাছ বৃষ্টির ভরে নুয়ে পড়েছে, আর কাকর বিছানো বিছানো পাথরগুলো ভিজে পিচ্ছিল হয়ে আছে। এই নিস্তব্ধ এবং ভেজা পরিবেশ মূলত আমেরিকান স্ত্রীর হৃদয়ে গভীর একাকিত্বের প্রতিচ্ছবি। ঠিক এই ম্লান ও স্থবির মুহূর্তে স্ত্রী জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় একটি ক্ষুদ্র বিড়াল বৃষ্টির হাত থেকে বাঁচতে, এই যে খেয়াল করো কখন দেখতে পায় ঠিক এই ম্লান ও স্থির মানে মুহূর্তে স্ত্রী জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় একটি ক্ষুদ্র বিড়াল যা বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি সবুজ টেবিলের নিচে গুটিসুটি মেরে বসে আছে। কোন টেবিল? কি কালার টেবিল? মাথায় রাখবা। বিড়ালটির এই অসহায় অবস্থায় স্ত্রীর মনে এক তীব্র মমতা এবং মানে একটা
তোমার তীব্র, এটা কেমন ভাষা হবে, মানে অবদিমিত মাতৃত্ব বোধ জাগিয়ে তোলে। অর্থাৎ যে যেহেতু মা নয়, মা হতে পারতেছে না, ট্রাই করতেছে, তাহলে একটা তো মাতৃত্ব বোধ থাকবেই, তাই না, একটা স্নেহ থাকবেই। তিনি যখন বিড়ালটিকে উদ্ধার করতে নিচে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তখন তার স্বামী জর্জ বিছানায় শুয়ে নির্বাক ভাবে বই পড়ায় মগ্ন ছিলেন। খেয়াল করো, এটা মাথায় রাখিও, যখন সে ওই বিড়ালটাকে নিতে যাবে ডিসাইড করলো, তখন তার স্বামী কি করতেছিল। জর্জের দায় সারা এবং আবেগহীন উত্তর, ভিজো না। মানে স্বামীকে যখন বললো যে আমি বাইরে যাচ্ছি, তখন বললো ভিজো না, পরিষ্কার করে দেয় যে স্ত্রীর অবদিমিত আবেগ বা সাধারণ ভালো লাগার প্রতি তার কোনো প্রকৃত টান বা আন্তরিকতা নেই। অর্থাৎ এখানে কি বোঝাইছে, এইটুকু আমি বোঝাই দেই, এটা বোঝাইছে যে যখন বউ বৃষ্টিতে বাহিরে যাইতে চাচ্ছে একটা বিড়াল ছানা নেওয়ার জন্য, সে দায় সারা ভাব দেখাইলো যে শোনো, ভিজেও না, বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, কিন্তু ওটা যে একটা মন থেকে বলবে এই জিনিসটা নয়, কারণ সে তো মগ্ন একটা কাজে। আচ্ছা, আই হোপ আমরা এতটুকু বুঝলাম। হোটেলের মালিকের আভিজাত্য এবং স্ত্রীর আত্মমর্যাদার জাগরণ দেখি আমরা। আমেরিকান স্ত্রী যখন বিড়ালটিকে খুঁজে নিচে নামেন, তখন হোটেলের লবিতে বৃদ্ধ হোটেলের মালিকের সাথে তার দেখা হয়। হেমিংওয়ে এখানে হোটেলের মালিকের ব্যক্তিত্বের উপর বিশেষ জোর দিয়েছিল। খেয়াল করো কেন দিল দেখি। মালিকটি ছিলেন লম্বা, গম্ভীর এবং অত্যন্ত মার্জিত ব্যবহারের একজন মানুষ। এটা এটা নিয়ে ওনাকে নিয়ে লেখা লাগতে পারে কিছু, সো একটু নোট করে নাও। তার এই গম্ভীর উপস্থিতি এবং অতিথিদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শনের ধরন আমেরিকান স্ত্রীকে বিশেষভাবে মুগ্ধ করে। হোটেলের মালিকের বড় হাত, ধীর স্থির কথা বলা, শান্ত স্বভাব স্ত্রীর মনে এক ধরনের পরম নিরাপত্তা এবং নারী সুলভ মর্যাদার অনুভূতি তৈরি করে। স্ত্রীর মনে হয় এই অচেনা বৃদ্ধ মানুষটি তাকে যতটা গুরুত্ব দিচ্ছেন বা তার উপস্থিতিকে সম্মান জানাচ্ছেন, তার নিজের স্বামী জর্জের কাছে সেই মূল্যায়নটুকু একেবারে অনুপস্থিত। খেয়াল করছো কত অবহেলা করতো তার স্বামী তাকে। জর্জের জগৎ যেখানে কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ, জগৎ জগৎ হবে এখানে, জর্জের জগৎ যেখানে বইয়ের পাতায় সীমাবদ্ধ, সেখানে হোটেলের মালিকের আচরণ, স্ত্রী এক ধরনের মানবিক উষ্ণতা এবং ব্যক্তিগত গুরুত্ব খুঁজে পায়। মালিকের এই সম্মান প্রদর্শন স্ত্রীর অবদিমিত আত্মমর্যাদা বোধকে পরম তৃপ্তি দেয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে হোটেলের মালিকের নির্দেশেই হোটেলের এক দাসী ছাতা নিয়ে স্ত্রীর পেছনে আছে, যেটা তার স্বামী করলো না, যে বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে যাও অ্যাটলিস্ট, এটাও কিন্তু বলেনি, কিন্তু একজন অন্য লোক সেটা বললো। বুঝছো? তো এই জন্য কাছের লোকদের যত্ন নিতে হয়। এই সাধারণ সৌজন্যটুকি স্ত্রীর কাছে অনেক বড় পাওনা মনে হয়, কারণ এখানে কেউ একজন তার একটি ক্ষুদ্র ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কিন্তু যখন তিনি বাগানের সেই নির্দিষ্ট সবুজ টেবিলের কাছে পৌঁছান, তখন দেখেন বিড়ালটি সেখানে আর নেই। বৃষ্টির জলে ধোয়া ঝকঝকে সবুজ টেবিলের যেন সেই শূন্যতাকে আরো বাড়িয়ে দেয়। বিড়ালটিকে খুঁজে না পাওয়ায় কেবল একটি ক্ষুদ্র প্রাণী হারানো নয়, বরং এটি স্থির মনে জমে থাকা দীর্ঘ অপূর্ণতা এবং অতৃপ্তির বেদনাকে নতুন করে উস্কে দেয়। তিনি এক গভীর একাকিত্ব ও শূন্যতা নিয়ে রুমে ফিরে আসেন। এই যে এই বিড়াল না থাকা মূলত তার ব্যক্তিগত জীবনের গভীর অপ্রাপ্তি ও স্বামী স্ত্রীর মধ্যকার শূন্য সম্পর্কের প্রতীক। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম। প্রথমত হচ্ছে গল্পের সূচনা, অর্থাৎ দেখলাম স্ত্রী বৃষ্টি দেখতেছে বাইরে আর স্বামী হচ্ছে বই পড়তেছে। তো কি কি দেখছে এই জিনিসগুলো খেয়াল রাখবা বউ বাইরে থেকে, এবং একা দেখে তার শূন্য লাগতেছিল। তারপর যখন সে দেখতে পাইলো যে বাইরে একটা সুন্দর মানে হচ্ছে বিড়াল ছানা, সে যখন যেতে চাইলো, সে যে তার বউকে যে বলবে যে ভিজো না, একটা ছাতা নিয়ে যাও, এই টাইপের কিছু নেই, কেয়ারলেস একটা লোক। এবং হোটেলের মালিকের একটু আমরা ব্যক্তিত্ব দেখতে পাই, খুব গম্ভীর ছিলেন, খুব আভিজাত্য ব্যবহার ছিল তার, মার্জিত ছিল, এবং সে না খুব কেয়ার করলো। এবং এই কেয়ার বলতে কি, এই যে ছোট্ট একটা বিষয়, আমি একটা বিড়াল ছানাকে আনতে যাব, এটাকে কেয়ার করে বললো আপনি বৃষ্টিতে ভিজবেন না, একজন দাসীকে সঙ্গে দিলে, এই যে ছোট ছোট বিষয়গুলা, তখন মনে হলো একজন বাইরের লোক আমাকে এটা করলো, অথচ আমার নিজের স্বামী করলো না। এবং লাস্টে গিয়ে এন্ড অফ দ্য টাইম আমরা দেখতে পারি সে আসলে ওই বাচ্চাটাকে খুঁজে পায়নি, বিড়াল ছানাকে। তার মানে এটা কি, যখন পাইলো না তার মনটা আরো খারাপ হয়ে গেল। এটার মাধ্যমে আসলে কি হইলো, যে বিড়াল না থাকা মূলত তার ব্যক্তিগত জীবনের গভীর অপ্রাপ্তি এবং স্বামীর মধ্যকার শূন্য সম্পর্কের সিম্বলিজম। এখন আমরা জানবো স্ত্রীর অপূর্ণ আকাঙ্ক্ষা এবং মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। রুমে ফিরে আসার পর স্ত্রীর মনস্তাত্ত্বিক তোমার হচ্ছে রূপান্তরটি আরো স্পষ্টভাবে ধরা পড়ে।
পরে তিনি জর্জের পাশে বসে তার হৃদয়ের গহীনে চেপে রাখা ইচ্ছাগুলো একের পর এক প্রকাশ করতে থাকে। কি কি বলতো? আমার চুল আমি বড় করতে চাই, তার ছোট করে ছাটা চুল বড় করতে চান, যেন আয়নার সামনে বসে তাকে পরিপাটি করে আঁচড়াতে পারে। এই যে এইরকম মানে ছোটখাটো ইচ্ছা প্রকাশ করে। সে একটা বাড়ি করতে চায়, ইটিসি। সবচেয়ে তাৎপর্য এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো তিনি বারবার একটি ছোট বিড়াল ছানার কথা বলেন, যাকে তিনি কোলে নিয়ে আদর করতে পারবেন। এটা কি বুঝাইছে জানো? আসলে ও মা হইতে চায়, এই জিনিসটা ও বুঝাইছে। ঠিক আছে? এবং যে প্রাণীটি তার একাকিত্ব দূর করে তাকে নিঃশর্ত ভালোবাসা দেবে। স্ত্রীর এই প্রতিটি চাওয়া মূলত তার একঘেয়ে এবং আবেগহীন বিবাহিত জীবনের শূন্যতার প্রতীক। এটা বুঝছি তো আমরা? তিনি এমন কিছু খুঁজছেন যে একান্তই তার নিজের হবে, মানে বেবি, এবং যার উপর তার পূর্ণ অধিকার থাকবে। তার এই দীর্ঘশ্বাস এবং আকাঙ্ক্ষাগুলো প্রমাণ করে যে তার স্বামী জর্জ তাকে কেবল একজন সঙ্গী হিসেবে দেখছেন, কিন্তু তার মনের গভীরে থাকা স্পর্শকাতর আবেগ, ব্যক্তিগত চাহিদার কোনো মূল্যায়নই জর্জের কাছে নেই। এটি এক ধরনের আত্মপরিচয়ের সংকটের ইঙ্গিত দেয়, যেখানে স্ত্রী তার অস্তিত্বের সার্থকতা কি খুঁজছেন। আচ্ছা, স্বামীর নিষ্ঠুর উদাসীনতা এবং গল্পের সার্থক প্রতীকী সমাপ্তি। অর্থাৎ স্বামীর নিষ্ঠুর উদাসীনতা এবং গল্পের যে একটা সার্থক প্রতীকী সমাপ্তি আছে, এই জিনিসটা আমরা দেখব। স্ত্রী এত সব আবেগপ্রবণ কথা, অন্তরের হাকার জর্জের উপর কোনো প্রভাবই ফেলতে পারে না। জর্জ তার বইয়ের কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসতে একেবারে অনিচ্ছুক। তিনি বরং বিরক্তি প্রকাশ করে স্ত্রীকে বলেন, চুপ করে কিছু একটা পড়ো। খেয়াল করছো? তোমার যখন গল্প করতে ইচ্ছা করবে, তোমাকে যখন সে কেউ বলবে যাও পড়তে বসো, কেমন মেজাজ খারাপ হবে বলো? ও যখন ওর নিজের স্বামীকে এই কথাগুলো বলতেছিল, তানজিলা বুঝতেছো আখি? তখন কি হইলো যে তখন ও কি করলো, বললো চুপ করো, কিছু তো একটা পড়তে পারো, মানে আমার ডিস্টার্ব হচ্ছে, তুমি তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো? আচ্ছা, এ থেকে খারাপ কিছু আছে? দিস ইজ ভেরি ব্যাড। আমি তো হইলে কি না ঘুষে ফাটাই দিতাম। মানে অ্যাটেনশন না পাওয়ার যে একটা দুঃখ, এটা খুবই খারাপ জিনিস। আচ্ছা, হাসতে হবে না। তারপরে খেয়াল করো, জর্জের এই শীতল এবং অনুভূতিহীন প্রক্রিয়া প্রমাণ করে যে তাদের সম্পর্কের মাঝে কোনো মানসিক সেতু বা সহমর্মিতা অবশিষ্ট নেই। বোঝা গেছে? ঠিক এই চূড়ান্ত হতাশা ও বিচ্ছিন্নতার মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অর্থাৎ দরজা খুললে দেখা যায় সেই দাসীটি দাঁড়িয়ে আছে এবং জড়িত হয়েছে একটি বড়, এই যে খেয়াল করো, তোমার হচ্ছে টর্টেশেল, হ্যাঁ, টর্টেশেল বিড়াল। আচ্ছা, এটাকে একটু মাথায় রাখিও। দাসী বিনীতভাবে জানায় যে হোটেলের মালিক বিশেষভাবে এটি ম্যাডামের জন্য পাঠিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন ম্যাডাম একটি বিড়াল খুঁজছিলেন। এই খেয়াল করো, অর্থাৎ একজন বাহিরের লোক, এই যে ছোট ছোট কেয়ারিং গুলা, এগুলো কত ইম্পর্টেন্ট দেখছো? অথচ সে অন্য একটা বিড়াল দিল। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আসলে লাইফে, তোমার লাইফে যেই থাকবে, মেন্টালিটি ম্যাচ খাওয়া খুব দরকার। বুঝছো? টাকা পয়সা থেকে কিছু হয় না, মেন্টালিটি যদি ম্যাচ না খায় তোমার জীবন বরবাদ। এই ছোট ছোট কেয়ারিং গুলা আসলে মানুষের লাইফে অনেক অনেক চেঞ্জ নিয়ে আসতে দেয়, চেঞ্জ নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, ছামিয়া বুঝতেছো? তারপরে খেয়াল করো, এই যে এটা গল্পের এই পরিসমাপ্তি, এই ওয়েট জাস্ট আ মিনিট, দাসী বিনীতভাবে এটা বলল। তাহলে ওই সময় ওর স্ত্রীর, মানে আমি চিন্তা করতেছি স্ত্রীর চিন্তাটা কেমন ছিল, আমার স্বামীটা যদি এমন হইতো এই লোকটার মতো। এই জন্য আমাদের যে উইদাউট বিয়ে বহির্ভূত সম্পর্কগুলো হয়, এটার জন্য আসলে ওই পার্টনারই অনেক সময় দেয়, 90%, কিছু সময় না। যেমন মানে এই জন্যই কিন্তু এই যে পরকীয়া টাইপের সম্পর্কগুলো হয়। এই জন্য তোমাদের কাছের মানুষদেরকে সময় দিবা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আবার দিও না, এটা কিন্তু হালাল না। বুঝছো? তুমি আবার ভাববে না আপু তো বলছে কাছের মানুষকে ইয়া দিতে হবে, এখন আমি আমার গার্লফ্রেন্ডকে বেশি বেশি সময় দিই, একটু কি আর নেই? এটা তোমার গুনাহ হবে। আচ্ছা, এখন খেয়াল করো, গল্পের এই সমাপ্তি কোথায় গেল? স্ত্রী খুঁজছিলেন, এটি হয়তো হুবহু সেই বিড়ালটি নয়, কিন্তু এই উপহারটি পাঠানোর পেছনে যে সম্মান, মনোযোগ, সহমর্মিতা ছিল, তা জর্জের কাছ থেকে স্ত্রী কখনো পাননি। যে গুরুত্ব ও যত্ন স্ত্রী তার স্বামীর কাছে আশা করেছিল, তা তিনি পেলেন একজন অপরিচিত হোটেলের মালিকের কাছ থেকে। এইটা এখন যদি এই যুগ হইতো, বা আমি যদি লেখক হইতাম, আমি এই লোককে ডিভোর্স দিয়ে ওই ওই লোকের সাথে বিয়ে দিয়ে দিতাম। এই ঘটনাটি জর্জের ব্যর্থতাকে আরো নগ্নভাবে ফুটিয়ে তোলে। বিড়ালটি পাওয়ার মধ্যে স্ত্রীর তাৎক্ষণিক আকাঙ্ক্ষা পূরণ হলেও গল্পটি পাঠকদের মনে এই স্থায়ী ধারণা দিয়ে যায় যে পারস্পরিক শ্রদ্ধা,
ভালোবাসা, সহমর্মিতা ছাড়া যে কোনো সম্পর্কই বৃষ্টির দিনের মতো ধূসর, নিরানন্দ এবং অর্থহীন। ক্লিয়ার? বুঝতে পারছো? এত বৃষ্টির দিন, সুন্দর একটা পরিবেশ, কিন্তু মনে আনন্দ নেই। বিড়ালটি এখানে কেবল একটি প্রাণী নয়, এটি স্থির মাতৃত্বের আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন কি আমাকে শুনতে পাচ্ছ? একটু কথা বলে জানো। কারেন্ট চলে গেছে তো। আচ্ছা, ক্লাসটা রেকর্ডও হচ্ছে, তোমরাও যদি শুনতে পাও আমি শুরু করে দিই। আমি ফোন থেকে কানেক্ট হলাম। আচ্ছা, আচ্ছা। তাহলে খেয়াল করো, এটাই হলো কাহিনী। তো বিড়ালটি এখানে কেবল মানে ও মা হতে চাইছিল, সেটাও কিন্তু পায়নি সে। বিড়ালটি এখানে একটি প্রাণী নয়, বরং এটি স্থির মাতৃত্বের আকাঙ্ক্ষা, সামাজিক স্বীকৃতি এবং পরম মমতার প্রতীক। থিম দেখি আমরা, লনলিনেস, মানে একাকিত্ব। কেমন? গল্পটির অন্যতম প্রধান থিম, প্রধান মানে মেইন থিম হলো একাকিত্ব। কারণ এই শোনো, এখানে তুমি এই ক্যাট ইন দ্য রেন পড়তে গেলে তোমাকে এখানে এরকম কোনো ক্যারেক্টার নাই, শুধু ওই যে তোমার হোটেলের মালিক, হাজবেন্ড আর ওয়াইফ। আর এখানে তোমার হচ্ছে থিম জানতে হবে, স্যাম্বলিজম জানতে হবে, প্রশ্ন একটু অ্যানালাইসিস করতে হবে। আর যে যে আমি যে বাংলা ডিটেলস সামারিটা দিছি এটা ভালো করে পড়লেই তুমি পারবা। আমেরিকান স্ত্রী তার স্বামীর সঙ্গে একই কক্ষে থাকলেও মানসিকভাবে নিজে একা অনুভব করে। জর্জ তার অনুভূতি এবং ইচ্ছার প্রতি তেমন গুরুত্ব দেয় না, ফলে সে নিঃসঙ্গতায় ভোগে। ঠিক আছে? এখানে এর বউয়ের কি করা উচিত ছিল বলো? ঘুমের ট্যাবলেট খাওয়াই দেওয়া উচিত ছিল লোকটাকে। মানে ওর বই পড়া ইয়া হইতো, বের হয়ে যাইত। খেয়াল করো, ভদ্রভাবে, তাই না? আচ্ছা, পাপিয়া খুশি হইছে। তোমাদের কি আরো কোনো আইডিয়া আছে একে একে কিভাবে শাস্তি দেয়া যায়? বলো, টেক্সট করো তো দেখি। প্রচারক বউকে সময় দেয় না। ডিজায়ার ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ ভালোবাসা এবং স্নেহের আকাঙ্ক্ষা। স্ত্রী যে বিড়ালটি চাইছিল তা আসলে তার ভালোবাসা, যত্ন এবং সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষার প্রতি। বুঝছো? মানে ও মনে হয়েছে তুমি সময় না দাও নাই, আমার যে একটা বেবি থাকতো আমি তাকে নিয়ে সময় কাটাইতাম। তারপরে দেখো ম্যারিটিয়াল, তোমার হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ দাম্পত্য জীবনের অসন্তোষ। মানে গল্পের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আবেগগত দূরত্ব দেখা যায়। জর্জ স্ত্রীর কথা আগ্রহ দেখায় না এবং নিজের কাজেই ব্যস্ত থাকে। তারপর হচ্ছে আনফুলফিলড ডিজায়ার, অপূর্ণ আকাঙ্ক্ষা। আমেরিকান স্ত্রীর অনেক ইচ্ছা রয়েছে, একটি বিড়াল, লম্বা চুল, নিজের বাড়ি এবং একটি স্থিতিশীল জীবন, তাই না? সার্চ ফর সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, অর্থাৎ নিরাপত্তা এবং স্থায়িত্বের সন্ধান। স্ত্রীর নিজের জীবনে নিরাপত্তা এবং স্থায়িত্ব খুঁজছে। বিড়াল, বাড়ি এবং নিজের জিনিসপত্রের প্রতি তার আকর্ষণ আসলে একটি নিরাপদ, স্থায়ী এবং জীবনের আকাঙ্ক্ষা। অর্থাৎ বিড়ালটা বলতে তো ও বেবি চাচ্ছে। বাড়ি এবং নিজের জিনিসপত্র থাকলে ওর ওর আর একটা সিকিউরিটি হবে, একটা সংসার হবে, পূর্ণ সংসার। রোল অফ উইমেন অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ গল্পে স্ত্রী নিজের ব্যক্তিত্ব, পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সে শুধু একজন স্ত্রী হিসেবে নয়, একজন স্বতন্ত্র মানুষ হিসেবেও স্বীকৃতি পেতে চায়। এখন স্যাম্বল গুলো দেখবো। বিড়ালটা একটা স্যাম্বল আসলে। এখানে এটি আমেরিকান স্ত্রীর ভালোবাসা, স্নেহ, নিরাপত্তার সঙ্গ এবং মাতৃত্ববোধের আকাঙ্ক্ষার প্রতীক। বৃষ্টি কিরকম? একাকিত্ব, বিষণ্ণতা এবং মানসিক হতাশার প্রতীক। দ্য হোটেল রুম কি? হোটেলের কক্ষটি সাময়িকতা এবং বন্দিত্বের প্রতীক। দ্য ওয়ার মনমাউন্ট, মানে যুদ্ধ স্মৃতিস্তম্ভ, অর্থাৎ যুদ্ধ স্মৃতিস্তম্ভ মানুষের জীবনের ক্ষতি, বিচ্ছিন্নতা এবং শূন্যতার প্রতীক। তারপর এই যে প্যাড্রন, মানে হোটেলের মালিক। প্যাড্রন একটা হোটেল, হ্যাঁ। প্যাড্রন হচ্ছে সম্মান, যত্ন এবং মানবিক সহানুভূতির প্রতীক। তিনি স্ত্রীর প্রতি যে যে মনোযোগ দেখান তে তার তা তার স্বামী জর্জের উদাসীনতার বিপরীত। ওয়াইফের চুল, অর্থাৎ স্ত্রীর লম্বা চুল রাখার ইচ্ছা তার নারীত্ব, স্বাধীনতা এবং আত্মপরিচয়ের আকাঙ্ক্ষার প্রতীক। এখন আমরা দেখবো এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে এবং এই ক্যাট ইন দ্য রেইন থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। আর এই প্রশ্নের একটা শর্টলি আমি কি নিব, ইয়া নিব, আইডিয়া নিব। আর নিচে কিন্তু নোটের নিচে তোমাদের ফুল ইয়া দেয়া আছে,
কি বলে প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, এখানে জাস্ট আমরা ক্লিয়ার আইডিয়া নিব। প্রশ্ন আসতে পারে এভাবে, 1 নাম্বার প্রশ্নটা এই নাম্বার, ডিসকাস করে দ্য ইউজ অফ ফরজিন ল্যাঙ্গুয়েজ ইন দ্য স্টোরি এ ক্যাট ইন দ্য রেন। অর্থাৎ প্রশ্নে কি চাইছে এটা আগে বুঝবা। প্রশ্নে চাইছে যে, জাস্ট আ মিনিট, এই প্রশ্নে জানতে চাইছে গল্পে ইতালি মানে ফরজিন ল্যাঙ্গুয়েজ শব্দ ভাষা কেন ব্যবহার করা হয়েছে এবং এর গুরুত্ব কি। চলো দেখি। আসলে এখানে কিছু ইতালীয় শব্দ যেমন প্যাড্রন কি ব্যবহার করা হয়েছে, লেখক বিদেশি ভাষা ব্যবহার করেছে ইতালির বাস্তব পরিবেশ সৃষ্টি করার জন্য। এর ফলে পাঠক সহজেই বুঝতে পারে যে ঘটনাগুলো ইতালিতে ঘটেছে। এছাড়া বিদেশি ভাষা ব্যবহারে আমেরিকান দম্পতি এবং স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য তুলে ধরে। এটি গল্পকে আরো বাস্তবসম্মত এবং জীবন্ত করে তুলেছে। ইজ ইট ক্লিয়ার? এটাকে সুন্দর করে, গল্প তো জানি আমরা, গল্পের কাহিনী ডিসক্রাইব করবো, বা এরপর আমরা যখন জাস্ট আইডিয়া নাও, আবার এগুলার কি হবে, মানে প্রশ্নের ক্লাস হবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্যাড্রন? প্রশ্নে কি চেয়েছে, প্যাড্রনের চরিত্র বা শব্দটির গুরুত্ব কি সেটি ব্যাখ্যা করো। আচ্ছা, প্যাড্রন শব্দটির অর্থ হলো হোটেলের মালিক। গল্পে প্যাড্রন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীকী চরিত্র। তিনি আমেরিকান স্ত্রীর প্রতি সম্মান, সহানুভূতি এবং যত্ন প্রদর্শন করে। যেখানে জর্জ স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দেয় না, সেখানে প্যাড্রন তার প্রতি আন্তরিক আচরণ করে। ফলে প্যাড্রন স্ত্রীর কাঙ্ক্ষিত ভালোবাসা, নিরাপত্তা এবং যত্নের প্রতীকে হিসেবে কাজ করে। হাউ ইজ ওয়ার দে দাঁড়াও থিম কানেক্টেড ইন দ্য স্টোরি ক্যাট ইন দ্য রেন। অর্থাৎ গল্পের যুদ্ধে ওয়ার বিষয়টি কিভাবে উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো। ওয়ার মানে কি, যুদ্ধ। গল্পে সরাসরি যুদ্ধ বর্ণনা কি আছে? না, তবে যুদ্ধের প্রভাব বিদ্যমান। যেমন হোটেলের সামনে একটি ওয়ার মনমাউন্ট মানে স্মৃতি স্তম্ভ উল্লেখ করা হয়েছে। এই নোট করে নাও, ডিপ থেকে প্রশ্ন হচ্ছে, মানে ভিতর থেকে প্রশ্ন হচ্ছে। প্রথমে এটি প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। যুদ্ধ মানব জীবনের যে শূন্যতা, বিচ্ছিন্নতা এবং মানসিক ক্ষত সৃষ্টি করে। গল্পের একাকিত্ব, মানসিক অসন্তুষ্টির সঙ্গে তার মিল রয়েছে। তাই যুদ্ধের থিমটি গল্পের পটভূমির প্রতি কিভাবে যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা জানলাম যে এখানে ওই যে ওয়ার মনমাউন্ট অর্থাৎ স্মৃতি স্তম্ভটা, এটা হচ্ছে ফার্স্ট ওয়ারকে এখানে প্রেজেন্ট করে। সো এটা সম্পর্কে আসলে আমি তো জানি মেইন বিষয়টা, আমরা সুন্দর ছোট ছোট ইংলিশ সেন্টেন্সে লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে ডি নাম্বার প্রশ্ন আসতে পারে এভাবে যে, হোয়াই ডাজ দ্য ন্যারেটর ইন এ ক্যাট ইন দ্য রেন ফিল এমপ্টিনেস ডিসপাইট গেটিং দ্য ক্যাট? হাউ ইজ দ্য ওয়াইফ ইমোশনালি ডিসস্যাটিসফাইড? দেখো, স্ত্রী কেন মানসিকভাবে অসন্তুষ্ট ছিল, মানে প্রশ্ন চেয়েছে, বা বিড়াল পাওয়ার পর কেন তার শূন্যতা দূর হয়নি, এটি ব্যাখ্যা করতে হবে। কারণ আমেরিকার স্ত্রীর সমস্যা শুধু একটি বিড়াল না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল কি? না, বিড়ালটি ছিল তার ভালোবাসা, যত্ন, নিরাপত্তা, সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষার প্রতি। তার স্বামী জর্জ তার অনুভূতি ও ইচ্ছাকে গুরুত্ব দিত না। ফলে সে মানসিকভাবে একাকী এবং অবহেলিত অনুভব করে। তাই বিড়াল পেলেও তার প্রকৃত চাহিদা, ভালোবাসা, আবেগগত সমর্থন পূরণ হয়নি। এজন্য তার শূন্যতা থেকে যায়। হাউ ইজ দ্য আমেরিকান কাপলকে নিয়ে আমাদের পোর্ট্রেট করতে হবে বা ডিসক্রাইব করতে হবে। অর্থাৎ আমেরিকান স্বামী স্ত্রীর গল্প কিভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ গল্পে আমেরিকান দম্পতির আবেগগতভাবে দূরত্বপূর্ণ দম্পতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ জর্জ একজন উদাসীন এবং আত্মকেন্দ্রিক স্বামী, যিনি বই পড়ায় ব্যস্ত থাকেন এবং স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দেন। অন্যদিকে স্ত্রীর ভালোবাসা, স্নেহ, নিরাপত্তা খুঁজে বেড়ান। তাদের মধ্যে সম্পর্কের মধ্যে যোগাযোগের অভাব, মানসিক দূরত্ব রয়েছে। এই দম্পতির মাধ্যমে লেখক আধুনিক দাম্পত্য জীবনের নিঃসঙ্গতা এবং অসন্তোষ এই জিনিসগুলা কি করে তুলে ধরে। বোঝা গেছে? আরেকটা বোর্ড কোশ্চেন আমরা দেখবো। আশা, বুঝতেছো? ইমোজি ইউজ করো, কথা বলতে সমস্যা হলে ইমোজি। সোনিয়া, তারপর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, জাকির অনেক পর ক্লাসে আসছে। সামিয়া, বোঝা যায় প্রশ্নগুলো বুঝছি আমরা। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন, মানে একটা বড় কোশ্চেন। ডিসকাস করো দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য ক্যাট ইন দ্য স্টোরি এ ক্যাট ইন দ্য রেন। প্রশ্নে বিড়ালটি কি কি প্রতীক মানে স্যাম্বল হিসেবে ব্যবহৃত হয়েছে। এই আমরা স্যাম্বল পড়ি নাই উপরে, মনে আছে? প্রমাণ দিব, নোটেই দেখবা। গল্পে বিড়ালটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি আমেরিকার স্ত্রীর ভালোবাসা, স্নেহ, নিরাপত্তা। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, আমাদের পেট ব্যাচে এখনো ভর্তি চলতেছে এবং যারা ভর্তি হবা, যারা এখানে ফ্রি আছো, জোর করতেছি না, তোমরা ফ্রি ক্লাসও পাবা সপ্তাহে 3 থেকে 4টা। আর কি বলে, পেট ব্যাচে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি আর নিব, আরো বাড়াই দিব। তো তোমরা এখনো যদি ভর্তি হও, শুরু থেকে একটা গাইডলাইন পাবে আমার কাছ থেকে। বৃষ্টির মধ্যে আশ্রয় খোঁজা, বিড়ালটির স্ত্রী নিজের অবস্থার প্রতিফলন, কারণ এবং এটা নিয়ে অর্থাৎ ব্যাস নিয়ে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে ইনবক্স করবা। দেখো,
আমরা তাহলে পড়ি। প্রশ্নটা তো হইল যে গল্পে বিড়ালটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি আমেরিকান স্ত্রীর ভালোবাসা, স্নেহ, নিরাপত্তা এবং মাতৃত্ব বোধের আকাঙ্ক্ষার প্রতীক। অর্থাৎ বৃষ্টির মধ্যে আশ্রয় খোঁজা বিড়ালটির স্ত্রী নিজের অবস্থার প্রতিফলন, কারণ সেও জীবনে মানসিক আশ্রয় ও ভালোবাসা খুঁজছে। এছাড়াও বিড়ালটি একটি স্থায়ী এবং সুখী পারিবারিক জীবনের স্যাম্বলিজম হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই বিড়ালটি শুধু একটি প্রাণী নয়, বরং স্ত্রীর অপূর্ণ ইচ্ছা এবং মানসিক চাহিদার প্রতীক। ক্লিয়ার? আচ্ছা, এই ক্যাট ইন দ্য রেন নিয়ে এখন প্রশ্ন নিব। প্রশ্ন যার যার আছে বলো, আমি রিপিট করব, দেন আমি তোমাদের প্রশ্ন ধরবো।